ভীষণ 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 খুশি লাগছে এতদিন পরে। সত্যি আমি আজকে মনের দিক থেকে ভেঙে গেছিলাম, ইনফ্যাক্ট ডাক্তারদের মিটিংয়ের পরে ভেঙে গেছিলাম যে আর কোনো ওই ধর্ষণ নিয়ে হয়তো আর কোনো গ্রেফতারি হচ্ছিল না। সঞ্জয় রায়ের পরে আজকে গ্রেফতারি হলো তালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। আমরা জানি উনি অসুস্থ বলে কিছুদিন আগেই উনি হসপিটাল অ্যাডমিশন নিয়ে নিয়েছিল। তালা থানার ওসি নিজেই জানে উনি কত ভুলভাল কাজ করেছে। এবং সন্দীপ ঘোষকে দুটো কেসে, মানে একটা তো করাপশনের কেসে উনি আগে, দুর্নীতি কেসে উনি গ্রেফতার করা হয়েছিল, আজকে ধর্ষণ কেসে গ্রেফতার করা হলো। তালা থানার ওসি গ্রেফতারের কারণ হচ্ছে ধর্ষণের স্থান, ক্রাইম সিন বদল করা হয়েছে, কিছু ক্রাইম সিনের কিছু ব্যাপার লোপাট করা হয়েছে, ওই যে বলেছে না কর্ডন অফ হ্যান ত্যান ব্যাপার, প্লাস FIR এত রাত্রে কেন করা হলো, কেন ইমিডিয়েটলি FIR করা হলো না, প্রতিটি জায়গায় ভুলভাল ওরা করে, ভুলভাল করেনি, প্রমাণ লোপাটের কাজ করেছে। রিয়েলি এই মোমেন্টে আমি সত্যি খুব খুশি। আমি ভেবেছিলাম পুরো ব্যাপারটাই অন্যদিকে চলে যাচ্ছিল ওই দুর্নীতি, চলে যাচ্ছিল ডাক্তারদের 5 দফা দাবি। সেই 5 দফা দাবির সাথে তিলোত্তমার মৃত্যুর কোনো সম্পর্ক ছিল না, ধর্ষণের সম্পর্ক ছিল না। ওদের ওই বিক্রম কি নাম, বিনীত গোয়েল, তারপর কৌস্তব নায়ক, এদেরকে সরানোর কথা, তারপর কি ওই যে নারায়ণ, হ্যাঁ, এদের এই 5 দফাতে বসেছিল, নারায়ণ স্বরূপ নিগম, হ্যাঁ, কৌস্তব নায়ক, অভিষেক গুপ্তা, বিনীত গোয়েল, এই 4 জনকে সরানো আর মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি বৈঠক উইথ লাইভ স্ট্রিম। আজকে আমাদের মমতা, মা মাটি মানুষের মমতাময়ী গেছিলেন দেখা করতে, অ্যাক্টিং করতে, দেখা করতে কম, অ্যাক্টিং করতে, একদম মুখ্যমন্ত্রী হয়ে না দিদি সেজে গেছিলেন, যেখানে কিনা যে কোনো পলিটিক্যাল পার্টির লোকদেরকেই গো ব্যাক করা হচ্ছিল। অভিজিৎ গাঙ্গুলি থেকে শুরু করে, অগ্নিমিত্রা থেকে শুরু করে, ঋতুপর্ণার থেকে শুরু করে কাউকে ঢোকানো হচ্ছিল না। উনি আজকে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে যাননি, মুখ্যমন্ত্রী হয়ে যাননি, উনি দিদি সেজে গেছিলেন ওদের কাছে, ওদেরকে নেমন্তন্ন করতে, হ্যাঁ, মিটিংয়ে বসে নেমন্তন্ন করতে, ভালো চাইতে। কি করে পোস্ট উনি চেয়ারটাকে বাদ দিয়ে কি করে যেতে পারেন? উনি কোন অধিকারে বলেন যে আমি দিদি সেজে তোমাদের নেমন্তন্ন করতে এসেছি? সত্যি উনি দিদি সেজে যেতে পারেন? নেমন্তন্ন যেখানে করছেন, যে কালীঘাটের বাড়িটা, সেটা কার বাড়ি? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বাড়ি। তারপর উনি বলছেন উনি দিদি সেজে গেছেন, কিন্তু সেখানে দিদি সেজে যাওয়ার পরও যখন জুনিয়র ডাক্তার রাজি হলো এবং গেল, যাওয়ার পরে উনি আরাম করে সেই ওনার পয়েন্টে উনি লাইভ স্ট্রিমিং করতে দেবেন না। জুনিয়র ডাক্তাররা মেনে নিয়েছিল লাইভ স্ট্রিম যদি করতে নাও দেয় তাও হবে, ভিডিও রেকর্ডিং করতে হবে। না, দিদি আমার মমতাময়ী প্যালেয়ার, উনি ডাক্তারদেরকে ভিডিও রেকর্ডিং করতে দেবেন না। মানে ডাক্তারদের কাছে কোনো রকম প্রুফ, ঠিক যেভাবে তিলোত্তমার মার কাছে কোনো রকম প্রুফ রাখতে দেওয়া হয়নি, ঠিক যেমন তিলোত্তমা মার কাছে কোনো কিছু করেনি। তিলোত্তমার মারা মেয়ের দেহটা যখন নিয়ে গেছে কিছু করেনি, কে দাহতে সাইন করেছে সেটা রাখেনি, তিলোত্তমার মারা কিছু করতে পারেনি। স্বাভাবিক অবস্থা সেদিন একটা মা বাবার পক্ষে সম্ভব ছিল না ব্রেইনটাকে এই লেভেলে নিয়ে যাওয়ার মতো, আর আত্মীয়স্বজনের ছিল না কারণ, কোনো মা বাবা কেন পৃথিবীর কোনো মানে প্যারেন্টস পক্ষে সম্ভব না ওই দিনে ওই রকম খেলতে। এই আমাদের মমতাময়ী দিদি এসেছিলেন এই খেলাটাই খেলতে। আসো, মিটিং না করো, 1 কাপ চা খেয়ে যাও, বৃষ্টি ভিজছো। মমতাময়ী যদি অতটাই মমতাময়ী হতেন তাহলে অবশ্যই ওদের দাবিগুলি মানতেন। লাইভ কি আছে বিনীত গোয়েলের মধ্যে যে উনি বিনীত গোয়েলকে ছাড়তে পারছেন না? কি আছেন অভিজিৎ গুপ্তার মধ্যে উনি অভিজিৎ গুপ্তা ছাড়তে চাইছেন না? ওনাকে লাইভ স্ট্রিমিং করতে হবে না, ওনাকে ভিডিও রেকর্ডিং করতে দিতে হবে না। যেই 4টা মেনে নিলিত হয়ে যায়, বিনীত গোয়েল, অভিজিৎ গুপ্তা, নারায়ণ স্বরূপ নিগম আর কৌস্তব নায়ক, এই 4 জনের সরিয়ে দিলেই তো ডাক্তারদের অ্যাটলিস্ট আত্মা শান্তি পাবে। ডাক্তারদের আত্মা শান্তি পেল, আমাদের আত্মা শান্তি পাবে না। আমাদের আত্মা শান্তি তখনই পাবে যখন পুরো কেসটা, আমরা তিলোত্তমার বিচার চাইতে এসেছি, পুরো কেসটা কিভাবে ক্রাইম সিন পাল্টালো, কিভাবে কোন কোন জায়গাতে দোষীকে সরানোর জন্য, মানে সেফ গার্ড রাখার জন্য এই তথ্য উলটপালট করা হলো, কেন FIR এত দেরিতে করা হলো, কেন FIR এর সময় আরো 3 জন এক্সট্রা ডাক্তার ওখানে বসা ছিল, FIR রিপোর্টে কি লেখা ছিল, কেন সেদিন বিনীত গোয়েল এত বড় ব্যাপারটা হওয়ার পরও আনন্যাচারাল ডেথ বলে ক্লেম করা হলো, কেন সেদিন এই ক্রাইম ডিসি যিনি বলছিলেন কর্ডন অফ শুধুমাত্র 40 ফুট করা হলো, কেন 51 ফুট করা হলো না? এই জিনিসগুলির উত্তর লাগবে। সবচেয়ে বড় উত্তর, ধর্ষণ কারা করেছে, কজন ছিল, কিভাবে করেছে, সব
সবচেয়ে বড় প্রশ্ন, কেন করা হয়েছে? কি এমন জিনিস এই মেয়েটা জেনে ফেলেছিল, বা কি এমন জিনিস মেয়েটা দেখে ফেলেছিল যে জিনিসগুলি মেয়েটার মোবাইল থেকে ডিলিট হয়ে গেছে? কিছু কিছু ভিডিওগ্রাফি ছিল যেটা কিনা ডিলিট হয়ে গেছে। কে ডিলিট করেছে? এবং ডিলিট করার পরও, সেই মোবাইলটা হাত দেওয়ার পরও সেই মোবাইলটার থেকে কোনো ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। ডায়েরির পেজগুলি পুলিশ কিভাবে ছিঁড়েছে, কতগুলি পেজ ছিঁড়েছে, সেই পেজের মধ্যে কি লেখা ছিল? এই আমরা সবাই জানি অভিজিৎ মণ্ডল তারাঢানার ওসি হসপিটালে অ্যাডমিশন নিয়ে 3-4 দিন ঘোরার পর হসপিটালে অ্যাডমিশন নিয়ে বসেছিল, এবং আরেকটা মূল ব্যক্তি ছিল যাকে কিনা পয়জন করা হয়েছে বা নিজে পয়জন করেছে, দেবাশিস সোম। আমরা সবাই জানি সেই ফরেন্সিক ডাক্তার যিনি কিনা এখন অ্যাপোলোতে চিকিৎসারত আছে। উনি একটা বড় মাথা ছিল, যে মাথাটা সব কিছু জানতো পোস্টমর্টম রিপোর্টে কি আছে না আছে। উনি জানতেন ফরেন্সিক ডিপার্টমেন্টে কোথায় কোথায় কি কি সরানো হয়েছে, তাই ওনাকেই আগে সরানো হয়ে গেছে। আর অভিজিৎ মণ্ডল নিজেকে বাঁচাবার জন্য হসপিটালে অ্যাডমিশন নিয়ে ভর্তি হয়ে গেছিলেন। সো অ্যাডমিশন নিয়ে ভর্তি, মাথাটা আমারও গেছে, অ্যাডমিশন মানিতে ভর্তি। অ্যাকচুয়ালি এক্সাইটেড হয়ে গেছে। বিশ্বাস করুন, আজকে সারাদিন মনটা খারাপ ছিল। তিলোত্তমাকে এতগুলি ভিডিও করেছি, কিন্তু মনটা ওই ডাক্তারদের বা ইডি কি পেল, উত্তরপত্র পেল শালির বাড়ি থেকে, ওই কি অভিজ্ঞদের আইএমএ থেকে সাসপেন্ড করে দেওয়া হলো, বিরপক্ষ বিশ্ব সাসপেন্ড করে দেওয়া হলো, ওইগুলি নিয়ে কথা বলতাম ঠিকই, কিন্তু নেশা ওইটা ছিল না। নেশা ছিল একমাত্র তিলোত্তমার ধর্ষণ। তিলোত্তমাকে কে ধর্ষণ করেছে, কারা ধর্ষণ করেছে, কেন ধর্ষণ করেছে, কি কারণে ধর্ষিত হয়েছে, কে, কারা, কেন, কিসের জন্য, কিভাবে? এই 5টা প্রশ্ন সারাক্ষণ মনের মধ্যে ঘুরছিল। এই দুর্নীতি, করাপশন, মর্গের লাশ বিক্রি, এগুলি তো অন্য আরেকটা অ্যাঙ্গেল। তিলোত্তমা কি সেই মর্গের লাশ বিক্রি দেখেছিল? সেটাই কি কারণ? তিলোত্তমা কি জানতো সঞ্জয় রায়ের সাথে সন্দীপ ঘোষের কোনো রিলেশনশিপ আছে? তিলোত্তমা কি কোনো অর্গান করে দেখেছিল? তিলোত্তমাকে দেখেছিল কোনো মেডিসিন, নকল মেডিসিনের ব্যবসা? তিলোত্তমাকে দেখেছিল কোন টেন্ডারে নিয়ে খেলা? এইগুলি মনে হতো। তিলোত্তমা তাহলে কোন দুর্নীতির কোন জায়গায় ধরতে পেরেছিল, যার জন্য একটা মেয়েকে সরতে হয়েছে? মানতে পারি না। রাত্রে ডিউটি হলেই একটা মেয়েকে মরে যেতে হবে, মানা যায় না। রাত্রে বাইরেতে আমরাও কাজে যাই, আমাদের মেয়েরাও যাবে, আমাদের নেক্সট জেনারেশন, আমার নাতিপুতি যাবেন, নাতিন মানে মেয়েরা যাবে। কেন আমরা সন্ধ্যার পরে ঘরে থাকবো? কেন আমরা সন্ধ্যার পরে কাজ করব না? কেন করব না? কেন সেফটি, আমাদের সেফটি কেন আমাদের নিতে লাগবে? আমরা কেন লঙ্কার গুঁড়ো নেব? আমরা কেন ক্যারাটে শিখবো? সত্যি কথা বলুন তো, একটা মেয়েকে 4টা ছেলে ধরলে পরে কি ক্যারাটে কাজে আসে? একটা মেয়েকে পারবে ফিজিক্যালি? কোনোদিনও পারবে না। সত্য ক্যারাটে শিখলেও পারবে না। কেউ হাত ধরবে, কেউ পা ধরবে, কেউ মুখ ধরবে, সে ক্যারাটে কোনোদিনও কাজে আসবে না। সে লঙ্কার গুঁড়ো কোনোদিনও কাজে আসবে না। কেন আমরা একটা নির্ভীক সমাজে বাস করব না? ইন্ডিপেন্ডেন্সির এতগুলি বছর পার হওয়ার পরও আমরা কেন ইন্ডিপেন্ডেন্ট হতে পারবো না? আমার মাথার মধ্যে শুধু এই প্রশ্নটাই ঘুরতো। কোথাও গেলে কোনো জায়গায় কোনো ইয়াং গার্ল দেখলে মনে হতো এ সেফলি বাড়ি যেতে পারবে তো? ভোপালে গেছি কেভে ঘুরতে, একটা ছেলে আর একটা মেয়ে ঘুরছিল। মেয়েটা খুব পাতলা ছিল, মানে রোগা, যেরকম হয় আজকালকার ইয়াং গার্লের যখন ফিগার থাকে। ভয় লাগছিল, কেভের কোনো এক্সট্রা লোক ছিল না। আমরা যে কজন গেছিলাম, মানে এক্সট্রা, মানে আমরা যে আমাদের পার্টিটা ছিল আর ওরা দুজন ঘুরছিল। আমার খুব ভয় লাগছিল। বিশেষ করে এরকম ভাবে ভয়টা হয়ে গেছে, কেভটার অনেক জায়গায় পাহাড়ে পাহাড়ে খাঁজে, এবং ভেতরে সিকিউরিটি গার্ডরা আছে। যদি কোনো সিকিউরিটি গার্ড, মানে ওরা যদি গ্রুপ বেজে, একটু ছোট্ট পাতলা মেয়ে, তার সাথে তার ছেলেটা যেটা, সেটাও রোগা পাতলাই ছেলে, ও কি করতে হবে দিন ডাহারে? তাও ভয় লাগছিল, কারণ এতটা ভেতরে চিৎকার করলেও বাইরে কেউ শুনতে পারবে না। প্রতি মুহূর্তে এরকম মনে হয়, সেটা কেএফসিতে যাই তখনও মেয়ে দেখলে মনে হয় ওরে বাবা রুমে কেউ নেই, 1-2 মেয়ে বসে আছে, যদি কেউ কিছু করে ফেলে। ঠিক সেখানে যাওয়ার পরও মনে হয়েছে ওরে বাবা মেয়েটা একা ঘুরছে, বাবা দিন ডাহারে যদি অন্যদিকে নিয়েও চলে যায়, দিন ডাহারে তো কি হয়েছে? কারণ কেপটাতে চিৎকার করলে শোনা যাবে না, এরকম পাহাড়ের খাঁজে কাজ করা। তাই এইরকম দেখার পর তখন কি মনে হতে পারে? কেন এত ভয় ভেতরে ঢুকে দেওয়া হয়েছে? শুধুমাত্র এইটা দেখার পর যে একটা ভার বরকম এলাকা, হসপিটালের মতো এলাকায়, যেখানে সব শিক্ষিত লোক থাকে, এলিট সোসাইটি থাকে, ভগবানের দ্বিতীয় নাম ডাক্তার, সেখানে একটা মেয়ে রোগীর সেবা করতে করতে নিজেই চলে গেল। সেখানে দাঁড়িয়েও দেশের পাবলিকরা, এত জনগণরা এত আন্দোলন করছে, তারপরও মুখ্যমন্ত্রী নড়ে চলে বসছে না। মুখ্যমন্ত্রী তার ইগোতে দাঁড়িয়ে আছে। তারপরও এত যে ভুলভাল কাজ হয়েছে, এত বিনীত গোয়েল যদি সাপোর্ট না করতো এই ব্যাপারগুলি হতো না। সেইখানে সেই বিনীত গোয়েল
পদত্যাগপত্র সাবমিট করার পরও বিনীত গোয়েলের পদত্যাগপত্র মুখ্যমন্ত্রী গ্রহণ করলেন না। চাইলেই বিনীত গোয়েলকে উনি অন্য কোনো স্টেটে সরিয়ে দিতে পারতেন। কি এমন উদ্দেশ্য আছে বিনীত গোয়েলকে ওনার কাছে রাখতেই লাগবে? পার্টির কাজে এতটাই ইম্পর্টেন্ট, সেখানে কোনো একটা মা বাবা চিরদিনের মতো তার একমাত্র সন্তানকে হারিয়ে দিল, সেটা নিয়ে উনি ভাবছেন না। ভালো লাগলো অ্যাটলিস্ট অভিজিৎ মণ্ডল ধরা পড়েছে, ভালো লাগলো সন্দীপ ঘোষ এইবার ধর্ষণের জন্য গ্রেফতার হয়েছে। দুটো কেসই ধরা পড়লো, একটা হচ্ছে দুর্নীতি আর একটা হচ্ছে ধর্ষণ। কারণ ধর্ষণ উনি হয়তো নিজে করেননি, উনি লোককে দিয়ে করিয়েছেন। আর লোককে যদি করিয়ে নাও থাকেন, উনি এই যে ক্রাইম সিন অল্টার, প্রথম দিন থেকে বলা হচ্ছে কোনো মেয়ে এইভাবে শুয়ে আর যাই হোক ধর্ষিত হতে পারে না। কোনো মেয়ে একটা ইলেকট্রিক তারের মধ্যে বিছানার মধ্যে শুতে পারে না। যেই ঘরে ধর্ষিত হয় সেই ঘরে জুতোগুলি দুটো এরকম পরিপাটি হয়ে থাকতে পারে না। চেয়ার টেয়ারগুলো এত সুন্দর করে থাকা যায় না। কোথাও একটুখানি নষ্ট নেই। বেডশিটটা পর্যন্ত টান টান করে পাতা, সবুজ বেডশিট আর নীল বেডশিটের যে কেচ্ছা, যে কেলেঙ্কারি চোখে পড়েছে, সেটার কোনো তথ্য আমাদের সামনে আসেনি। পুলিশ স্বীকার করেনি, ওরা নাকি দূর তক কোথাও ওরা গ্রিন বেডশিট দেখতেই পায়নি, দেখেইনি। অথচ ভিডিওতে যে নার্সটা ভিডিও করেছিল সেই রুমটার, ইয়েস, সেদিন যে নার্সটা ভিডিও করেছিল সেই রুমটা যেখানে তিলোত্তমা শোয়া, প্রথম ভিডিওটা রিলিজ হয়েছিল, এবং সেইখানে একটা লম্বা চিকন বেডের মধ্যে গ্রিন বেডশিটটা ছিল, এক জায়গায় তিলোত্তমা শোয়া ছিল। পুরো ঘর দেখিয়ে যে একটা সিঙ্গেল ভিডিও পাবলিশ হয়েছিল, ভাইরাল হয়েছিল, সেই ভিডিওটা একটা নার্স তুলেছিল। সেই নার্সটাকেও জিজ্ঞেস করা নিশ্চয় হয়েছে, এবং সেই নার্সে কিন্তু সঞ্জয় রায়কে বেরোতে দেখেছিল 4টার সময়, এবং সে ভিডিওটাও নার্স করেছিল। আর কোনো ভিডিওগ্রাফি কেন কোনো জুনিয়র ডাক্তার করেনি? নাকি কোনো ডাক্তার করার পরও ভয়ে দেয়নি? কারণ যদি ভয়ে সে ভিডিও পাবলিশ হয়ে যায় বা ভাইরাল হয়ে যায়, তাহলে ওর ইন্টারনাল মার্কস কমে যাবে। কারণ সেদিন সেইখানে পিজিটি ট্রেনি যারা আরো ছিল, ওরা তো ছিল, তাহলে ওরা কেন সেখানে কোনো ভিডিও করেনি? মানা যায় আজকালকার দিনে আমরা সবাই উঠতে বসতে ভিডিও করি, এই অবস্থায় তার কলিগকে, তার বন্ধুকে, তার বোনকে দেখার পরও কেউ ভিডিও করেনি। নিশ্চয়ই কেউ না কেউ ভিডিও করেছে, যে ভিডিও আমার চোখের সামনে আসেনি। তারপর একটা কথা, সঞ্জয় রায়ের কথা ছিল নার্কো টেস্ট করার, সেই নার্কো টেস্ট নাকি খারিজ হয়ে গেছে। কেন নার্কো টেস্ট খারিজ হয়ে গেল বোঝা গেল না। সঞ্জয় রায়ের নার্কো টেস্ট করানো খুব 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 দরকার। শুধু সঞ্জয় রায় না, সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের নার্কো টেস্ট করানোটা খুব খুব দরকার। আশা করছি আমরা খুব শিগগিরই আরো কিছু অ্যারেস্ট দেখতে পারবো কিছু ডক্টর অ্যারেস্টেড। ইয়েস, পিজিটির কিছু ডক্টর জড়িয়ে আছে। প্রথম দিন থেকে বলে এসেছি, কিছু কিছু ইন্টারনাল ডক্টর জড়িয়ে আছে, তাদের অ্যারেস্ট নিশ্চয়ই করা হবে। এদের মধ্যে অনেককে অনেকবার ধরে সিজিওতে ডাকা হচ্ছে, বার করা হচ্ছে। দেখা যাক। সঞ্জয় রায় কখনোই একা ধর্ষণ করতে পারে না, তার সাথে তার সহযোগিতায় আরো কিছু লোক ছিল। আর অভিজিৎ মণ্ডল তো পরে সাহায্য করেছে, ধর্ষণ হয়ে যাওয়ার পর ক্রাইম সিন অল্টার করার জন্য, ফরেন্সিক জিনিস গায়েব করার জন্য, তথ্য লোপাট করার জন্য সাহায্য করেছে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। কিন্তু কার নির্দেশে এই ধর্ষণটা হয়েছিল? ধর্ষণটা কোনোদিনই সঞ্জয় রায় একা করতে পারে না। 25টা আঘাত করার মতো 30 মিনিটসের মধ্যে 25টা আঘাতও করবে, মেরেও ফেলবে, রেপও করে ফেলবে, এত কিছু ক্ষমতা হতে পারে না একটা মদ্যপ লোকের। নিজেকে ব্যালেন্স রেখে এত কিছু করার হতে পারে না। বন্ধু বারবার ডাকা সত্ত্বেও সে কেন ফিরে গেল না? কেন সেই বন্ধুকে র্যাপিডো নিয়ে চলে যেতে লাগলো? এইগুলি কিন্তু একটা বিশাল প্রশ্ন প্রথম দিন থেকে ছিল। বন্ধুরও ছিল। রেড লাইট এরিয়াতে যাওয়া সত্ত্বেও সেই রেড লাইট এরিয়াটাকে সে ইউজ করেনি। কেন করেনি? কি ছিল ওটিতে? কাকে খুঁজছিল ওটিতে? কিসের জন্য সে ওটিতে গেছিল? এবং বন্ধু বলেছিল অন্য দিনের তুলনায় সে একটু বেশি মাত্রায় খুশি ছিল। তার খুশির কারণটা কি বন্ধুও জানে না, কিন্তু বুঝতে পেরেছিল সে একটু বেশি মাত্রায় খুশি। বাড়ি যাবি না? যাবো। যাবি না? যাবো। যাবি না? যাবো। কিন্তু কেন যাবো বলছিল? যাওয়ার জন্য কেন মেন্টালি প্রিপেয়ার ছিল না? কে লোভ দিয়েছিল কিছু একটা করার জন্য? কারণ বারবার বলা হচ্ছে ধর্ষণটা উদ্দেশ্য ছিল না, মেরে ফেলাটাই উদ্দেশ্য ছিল।
ধর্ষণটা শুধুমাত্র করা হয়েছে ফিমেল জেন্ডার বলে, আদারওয়াইজ ওকে শেষ করতে হবে, সেটাই ছিল কথা। সেই ফ্লোরে এই সঞ্জয় রায়ের ফুটপ্রিন্ট পাওয়া যায়নি, জুতোতে রক্ত পেয়েছে। তারপরও এখন কিছু গলার কামড়, যেটা কিনা টেস্ট করতে দেওয়া হচ্ছে, ডিএনএ টেস্ট করতে দেওয়া হবে, কারণ ওর দাঁতের মধ্যে ব্রেসলেট পরা ছিল তিলোত্তমার। তাই তিলোত্তমার কোনো কামড় যদি পড়ে তাহলে দেখা যাবে সেটা তিলোত্তমার কামড়টা তিলোত্তমারই ছিল কিনা, বা সে কামড়টা তিলোত্তমা দিয়েছিল কিনা। কারণ তিলোত্তমার দাঁতে ব্রেসলেট পরা ছিল, সেটা একটা বড় কথা। তো সেটাও দেখার বিষয়। আর সঞ্জয়ের কামড়, সেটাও দেখার কথা, সেখানেও ডিএনএ টেস্ট করার কথা চলছে এইমসে কাজ চলছে, সিএফএসএল এর আবার কিছু জিনিস পাঠানো হয়েছে, দেখা যাক কি তথ্য উঠে আসছে। তারপরে বলবো সত্যি 32 দিন 33 দিন পেরিয়ে যাওয়ার পর আজকে বলবো একটু খুশি হয়েছি। হ্যাঁ, সঞ্জয় রায় গ্রেফতার পর তোমরা বলবে কি যে বলেন, আরো 4-5 জন গ্রেফতার, 4-5 জন গ্রেফতার হয়েছে, বিপ্লব সিং, সেই সুমন, সেই আফগান আলী, এরা সবাই গ্রেফতার হয়েছে। বাট প্রসূন চ্যাটার্জি হয়েছে গ্রেফতার দুর্নীতির জন্য, ধর্ষণের জন্য। এইবার আরো 2 জন গ্রেফতার হলো। এইরকম সম্পূর্ণ টিমটাকে আমরা চোখের সামনে চাই, যারা কিনা ধর্ষণ করেছে, সাথে চাই কারণ কি কারণে এইভাবে একটা মেয়েকে চলে যেতে হলো পৃথিবী থেকে, কি কারণে, কারণ কেন, কারা, কিভাবে, এই 4টা প্রশ্ন মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে। এই 4টা প্রশ্নের উত্তর আমার মতো হয়তো হাজার হাজার মহিলারা, মেয়েরা, মেয়ের মারা চাইছে। কেন, কারা, কিভাবে, সবচেয়ে বড় প্রশ্ন কয়জন, কেন, কারা, কিভাবে, কয়জন, এই 4টা প্রশ্ন মাথায় ঘুরছে। তবে তারপরে বলবো অ্যাটলিস্ট সিবিআই এতদিন পরে 2 জনকে গ্রেফতার করতে পেরেছে। হ্যাঁ, সন্দীপ ঘোষের ওই গ্রেফতারটা ছিল দুর্নীতি নিয়ে, এইবারের গ্রেফতারটা হয়েছে ধর্ষণ নিয়ে। দেখা যাক আর কতটুকুন জল আমরা পাই।